নমস্কার। ষষ্ঠ বছরের বেস্টে আপনাদের স্বাগত। আমি পাওলি, আর আজ আমার সঙ্গে যিনি আছেন তিনি ইনি। হ্যাঁ, ইনি। আর এনাকে পরিচয় করানোর বোধহয় প্রয়োজন হবে না। না না না, আমার ধারণা এতদিন আমি বেশ খানিকটা অপরিচিত হয়ে গেছি, অপরিচিত এবং ঝাপসা। নমস্কার, আমি ব্রাত্য বসু। আশা করি কেউ টিম ছুড়বেন না আমার দিকে। এই সমাবেশে আমি অন্যান্য বছর এসেছি অতিথি হিসেবে, আজকে আমি এলাম উপস্থাপক হয়ে। দর্শক, ভোটের পরে, রেজাল্টের পরে উনি তো কার্যত গর্তে ঢুকে গিয়েছিলেন। তো দেখলাম হঠাৎ করে ওনাকে বাজারে আনলো আনন্দবাজার। দুদিন আগেই মনে হচ্ছে, দুদিন আগে এটা মানে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে আনন্দবাজার পত্রিকা বা তাদের অনলাইন বা ওই গোষ্ঠী। বছরের বেস্ট বলে একটা প্রোগ্রাম, কিছু মানুষকে সম্মান দেওয়া হয়েছে। তো সেখানে সেই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অ্যাঙ্কারের ভূমিকাতে মানে উপস্থাপন করবেন, এই ভূমিকাতে ওনাকে আনা হয়েছে। উনি নিজেই বললেন যে এতদিন আমি মানে এখানে এসেছি অতিথি হিসেবে আসতাম, আজকে উপস্থাপনা করার জন্যে আমি এসেছি, মানে ওনাকে আনা হয়েছে অ্যাঙ্কারিং করার জন্যে। সত্যি এটা একটা নতুন বিষয়। এই রকম অবস্থাতে ওই রকম লোককে অ্যাঙ্কারিং করানোর জন্যে আনন্দবাজারের মতো একটা এত বড় পত্রিকা গোষ্ঠী মানে ব্যবস্থা করেছে বা এরকম একটা করেছে, সুযোগ দেওয়া হচ্ছে ওনাকে। সত্যিই ভাববার আছে। আমরা কিন্তু অনেকেই খুঁজছিলাম কোথায় গেলেন ব্রাত্য বসু। প্রত্যেক দিন বেশ দিদিমণির হয়ে গদগদ হয়ে কথা বলতেন, সব সময় দিদি দিদি দিদি, মাননীয়া এইসব করে শিক্ষিত সমাজের সর্বনাশ করে দিয়েছেন। যারা যোগ্য মানে চাকরি প্রার্থী তাদেরকে পথে বসিয়ে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওনার আগেও হয়েছে, পরেও উনি কোনো সমাধান সূত্র বের করা বা উনি শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন, কিছুই করতে পারেননি। বরং যেসব প্রশ্ন তৈরি হতো অযোগ্যদের ওই চাকরিতে যোগ দেওয়া নিয়ে, সেগুলোকে গার্ড করেছেন, মানে সাফাই দিয়েছেন আর দিদিমণিকে বাঁচিয়ে গেছেন। তো ওনার খোঁজ পাওয়া যাচ্ছিল না, হেরে যাওয়ার পরেও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছিল, মানে অনেকে বেরিয়েছেন, অনেকে ধরাও হয়েছে। আর ডিম থেরাপির ব্যাপারটা সব দেখছিলাম, পুরনো লোক, আবার কেউ এদিক সেদিক করছেন, শিবির পাল্টাচ্ছেন। তো এনাকে দেখতে পাওয়া যাচ্ছিল না, তাই প্রশ্ন কৌতূহল ছিল যে কোথায়। এবং দেখেছি আপনাদের মধ্যেও অনেকে আমাকেও বলেছেন হোয়াটসঅ্যাপে, ব্রাত্য বসু কোথায়। সত্যি আমরাও খুঁজে পাচ্ছিলাম না উনি কোথায়, কিন্তু আনন্দবাজার খুঁজে পেয়েছে। আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী খুঁজে পেয়েছে। শুধু খুঁজে পাওয়া না, এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে এই গোষ্ঠী, মানে ওই রকম অবস্থায় গর্তে লুকিয়ে থাকা একটা মানুষকে নতুন করে বাঁচার রাস্তা বের করে দেওয়া, কার্যত সম্মানের সঙ্গে সেই রকম একটা প্ল্যাটফর্ম আনন্দবাজার কিন্তু করে দিয়েছে। এখন এটাকে কি বলবেন আমি জানি না, ফড়েগিরি বলবেন না ঠিক চিনেছেন লোককে এটা বলবেন। আবার সেই চেনা নিয়েও প্রশ্ন উঠতে পারে, রতন চেনে মানুষ। আপনাদের যা মতামত বলবেন, কিন্তু আমি বলবো আনন্দবাজার, দেখুন আনন্দবাজার গোষ্ঠীর এটা তো একটা বড় গোষ্ঠী, এদের অনেক মানে আছে, প্ল্যাটফর্ম আছে, ডিজিটাল, প্রিন্ট, অনেক কিছু আছে, এবং সত্যি একটা বড় মিডিয়া হাউস, ন্যাশনালি এদের একটা ব্যাপ্তি আছে। আমরা ফলো করি ছোটো থেকেই আনন্দবাজার আমরা দেখি, ফলো করি।
কিন্তু ফলো তো শুধু খবর করছি না, অনেক কিছুই ফলো করতে হচ্ছে। ফলো করতে করতে ভাবতেও হচ্ছে, ভাবাচ্ছেও। আমি ধরছি এটা একটা খুব বড় প্রোগ্রাম। এই যে যারা অনন্য একটা কাজ করেছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে সম্মান দেওয়া ইত্যাদি, খুব ভালো। এত ভালো একটা প্রোগ্রাম, সেখানে অ্যাঙ্কারিং করার জন্যে, সেই প্রোগ্রামকে উপস্থাপনার যে কাজটা সেটা করার জন্যে ব্রাত্য বসুর থেকে আর কোনো ভালো বাংলায় ছিল না। আগে না হয় ওনাকে নানানভাবে ব্যবহার করেছেন, অতিথি হিসেবে এনেছেন, তার একটা আলাদা ব্যাপার ছিল। মন্ত্রী ছিলেন, শাসক দল ছিল, শাসন ক্ষমতা ছিল, তখন সব কথা মানুষ প্রকাশ্যে বলতেও পারতেন না। সরকার চলে যাওয়ার পর থেকে এই ব্রাত্য বসুরা কেমন, আরও তো বিষয় সামনে এসছে, তো মানুষ তো কথা বলছেন, আর শিক্ষিত যুব সমাজ তো বলেই থাকে। তো আর ভালো লোক পেলেন না। আমরা তো ভক্তি সহকারে আপনাদের প্রোগ্রামগুলো দেখতে চাই। আনন্দবাজারের প্রোগ্রাম, তারা লোককে বেছে বেছে সম্মান দিচ্ছে, সত্যিই কৃতি লোকজনদেরকে খুঁজে বের করা না। আমরা তো ভক্তি ভরে দেখতে চাই প্রোগ্রামটা। তো যখনই চোখে আসছে যে ব্রাত্য বসু অ্যাঙ্কারিং করছেন, আর ভক্তি জাগবে এই প্রোগ্রামটা দেখার। আমার ধারণা, আমি জানি না আপনারা কে কী বলবেন, আমার ধারণা এই ব্রাত্য বসুকে বিশেষ করে, পাউলিকে না হয় ছেড়েই দিলাম, ওনাকে নিয়ে অন্য প্রশ্ন, অন্য বিতর্ক ছিল, ছেড়ে দিলাম, কিন্তু ব্রাত্য বসুকে দেখে আপনাদের বলুন তো, আপনাদের এই প্রোগ্রাম দেখতে ভক্তি লেগেছে? যারা দেখেছেন তাও এরই মধ্যে কষ্ট করে ভক্তি লেগেছে? আর আমি তো বলবো অনেক মানুষ এই ব্রাত্য বসুর অ্যাঙ্কারিং দেখে কেটে পড়েছেন। তো আনন্দবাজার কি সেটা বোঝেনি যে ব্রাত্য বসুকে সামনে এনে প্রোগ্রামকে ফেস করানো মানে কি হতে পারে, একটা টিআরপি বা এতে কি হতে পারে মানুষের? এত ভালো কন্টেন্ট, এত ভালো প্রোগ্রাম, সেখানে ওনাকে আনলে কি হতে পারে? আনন্দবাজার গোষ্ঠী কি জানে না? এটা তো বলবো না, নিশ্চয়ই তারাও জানে। তো তাহলে তারা এটা করলো কেন? কিসের দায়িত্ব? ব্রাত্য বসুকে ফের বাজারে এনে তার ইমেজ স্বচ্ছ করে তাকে একটু ভালো করে চলার ব্যবস্থা করে দেওয়া, সেটাই বা কিসের এত দায়িত্ব? আত্মীয় স্বজন হন নাকি? অভিক সরকারদের পরিবারের কি আত্মীয় স্বজন? আমি জানি না। এটা সরকার পরিবারের, আর ওটা তো বসু, আমি জানি না কোনো সম্পর্ক ব্যাপার আছে কিনা। মানে কিসের সম্পর্ক? অতীতের কোনো কানেকশন পত্রিকা গোষ্ঠীর সঙ্গে? তা বলে নিজেদের এত ভালো প্রোগ্রামটাকে এইভাবে চোনা ফেলে দেবেন? এটা চোনা, এক বালতি দুধে সেই চোনা বলে না, চোনা কেস। এত ভালো প্রোগ্রাম দিলেন একটা চোনা ফেলে, কিন্তু চোনা তোরা নিশ্চয়ই জেনে বুঝেই করেছেন। আমার সেখানেই প্রশ্ন, কেন, কিসে এত দায় ব্রাত্য বসুকে এত মানে গ্লোরিফাই করা, এত হাইলাইট করা, যেন কিছুই হয়নি, ভাজা মাছ উল্টে খাননি, মানে এমন টাইপের ভাব দেখাচ্ছেন আর কি আগের সরকার আমলে। আবার শুরুতেই বলছেন আমাকে ডিম ছুড়বেন না, আশা করি। ডিম তো এখানে আর কী করে ছুড়বেন? সেরকম লোকেদেরকেই তো আমন্ত্রণ করা হয়েছে, এখানে ডিম আর ছোড়ার লোক কোথায় পাবেন? একটু বাইরে বেরিয়ে দেখতেন মানুষ সত্যিকার ডিম ছুটছেন কি না। এখানে আপনি বললেন ডিম ছুড়বেন না, কেউ ডিম ছুঁড়েননি, মানে আপনি ডিম ছোড়ার মতো লোক না, নিজেকে সাফাই দিয়ে দিলেন, দেখিয়ে দিলেন যে আমাকে দেখে তো কেউ ডিম ছুড়লেন না। এটা বলে লাভ নেই। বাইরে বেরিয়ে জনসম্মুখে একটু ওই লেকচারটা দেবেন, যেমন দিতেন অন্যান্য সময়ে। তখন দেখবো আপনার দিকে ডিম ধেয়ে আসছে কি আসছে না। আনন্দবাজার কোনো একটা হোটেলে প্রোগ্রাম করে সেখানে আর কে ডিম নিয়ে গেছেন? ফলে এটা দেখিয়ে আপনি বিরাট সৎ, আপনাকে দেখে মানুষ বিরাট ভক্তি দেখিয়েছে, এটা ভেবে লাভ নেই। আমাদেরই অভক্তি হচ্ছে। আরে লোকটা সেই কথাটা মনে নেই দর্শক, লোকটা সেই কথাটা মনে নেই। আনন্দবাজারকে আমি সেটাতে বলছি, আমরা আনন্দবাজার এত ভক্তি সহকারে দেখার চেষ্টা করি, কিন্তু তারা এই রকম লোককে দিয়ে অ্যাঙ্কারিং করাচ্ছে, যার সম্পর্কে কত বিষয় সামনে এসছে, তিনি কীভাবে লোককে চাকরি দিয়েছেন নিজে বলেছেন। সেই মানুষটিকে মানে অ্যাঙ্কার হিসেবে ইউজ করতে হলো আনন্দবাজারকে। তাদের সব বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কত বড় বড় সব অ্যাঙ্কার রয়েছেন, এদেরকে ইউজ করতে হলো। আর কোনো লোক ছিল না, এই মানুষটাকে সাফাই দিতে হবে। দর্শক, আগে ওই সেই ভিডিও ভাইরাল হয়েছিল, একটু দেখুন ওনার সাকেরেত কী বলছিলেন, উনি নিজেও কী বলেছিলেন চাকরি দেওয়ার ক্ষেত্রে। দেখুন তো এটার মধ্যে কোনো নীতি নৈতিকতা আছে কিনা। ব্রাত্য বসুর সঙ্গে চলা যায় না। আরে ভাই, ব্রাত্য বসুর সঙ্গে যদি চলা না যায়, তাহলে ব্রাত্য বসুর দেওয়া ওই 100 ছেলের, এখানে যারা আমরা আছি, আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি, দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশন ছিল, তার থেকে 3-4 গুণ বা 10 গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল। চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, তৃণমূলের ছেলেমেয়েরা পাবে, একটা সিম্পল, আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা
হবে, এটা হবে এবং হয়েছে এবং আগামী দিনেও হবে। এইরকম কথা বলতেন ব্রাত্য বসু। আমার সেটাই আর কি, আনন্দবাজার এত বড় আর এতদিনের গোষ্ঠী কি বলতে চাইছে আনন্দবাজার? ব্রাত্য বসুকে এইভাবে অ্যাঙ্কারিং করার সুযোগ দিয়ে হঠাৎ করে, উনি তো অ্যাঙ্কারিং এইভাবে এরকম তো করতেন না, অতিথি হিসেবে আসতেন, তাকে হঠাৎ করে এভাবে একটা সামনে আনার কি মানে উদ্দেশ্যটা কি? আনন্দবাজারের দর্শক বলবেন তো আপনাদের মতামত বলবেন। আর আমি মানে অনেকগুলো বিষয় দেখেছি, তার মধ্যে আরেকটা বিষয় দেখলাম, হঠাৎ করে ওখানে দেখবেন এরা এমন এমন লোকের ওখানে আমন্ত্রণ করেন বা নিমন্ত্রণ করেন, মানে একটা যেন বিতর্ক তৈরি হয়ে যায়, একটা অস্বস্তি ফিল হয় এই টাইপের। এটা ইচ্ছা করে করে প্রত্যেকের একটা পলিটিক্যাল আলাদা ব্যাপার আছে বা অনেক তর্কে বিতর্কের মধ্যে হয়তো পড়েওছেন, যে তাদেরকে একটা মঞ্চে তুলে দিয়ে এমন এমন অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেবেন না, তারা আনন্দবাজার বলেছে তারা গেছেন, গিয়ে সেখানে ফেঁসে যাওয়া বা ফাঁসিয়ে দেওয়া কার্যত। আমি একটা ভিডিও দেখছিলাম এখানে, আচ্ছা আমি ওটা আগে দেখাই। দেব আছেন মঞ্চে, উনি অ্যাঙ্কারিং করছেন, আর হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্যকে ডাকলেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের অ্যাটিটিউডটা বা তিনি কীভাবে ওখানে নিজেকে রাখলেন এবং কত দ্রুত বেরিয়ে এলেন, তিনি যেটাকে খুব একটা ভালো চোখে নিতে পারছেন না, গেছেন পরিস্থিতির শিকার, সেটা বুঝতে পারবেন। দেখুন, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের সে প্রধান শিক্ষককে ডাকতে হবে, তাকে ডাকবো চন্দন মাইক, আপনি আসুন, আর সঙ্গে ডেকে নেবো শ্রমিক ভট্টাচার্য। একটা জোরে হাততালি হয়ে যাক। ধন্যবাদ চন্দনবাবু এবং শ্রমিকবাবুকে। ধন্যবাদ দেবকে আনা হয়েছে, বেস্ট। মানে আনন্দবাজার ঠিক করেছিল মনে হয় কিছু লোককে নতুন করে মানে গ্লোরিফাই করতে হবে, অবস্থা খারাপ, দায়িত্ব নিয়ে নিয়েছিল আর কি। তো সেখানে শ্রমিক ভট্টাচার্যকেও ডাকা হয়েছে, দেবের ওখানে পুরস্কার দেওয়ার জন্য শ্রমিক ভট্টাচার্যকে ডাকা হচ্ছে। মানে কম্বিনেশানগুলো দেখুন না, কম্বিনেশানগুলো দেখলেই বুঝতে পারবেন উদ্দেশ্যটা কী। পুরো দায়িত্ব নিয়ে নেওয়া আর কি, যে ওই আমলে যারা সব সমস্যায় পড়ে গেছেন, হয়তো কোনো তাদের ব্যাপারে স্বার্থের কোনো ব্যাপার থাকতে পারে, তো তাদেরকে আবার এর সঙ্গে মেলবন্ধন ঘটাতে হবে, এই সমাজে আনতে হবে, সেই মতো করে প্রোগ্রামকে সেট করা। সব খিচুড়ি পাকিয়ে দাও, দিয়ে দায়িত্ব নিয়ে নাও, একেবারে বললাম না যে ফোড়েগিরি টাইপের। আমার এরকম টাইপের লেগেছে। আনন্দবাজার গোষ্ঠীর আমন্ত্রণ বলে হয়তো অনেকে যান, কিন্তু একটু বুঝে সুঝে যেতে হবে এরা কি করতে চাইছে। আবারও বলছি, আমি সচেতনভাবে কথাটা বলছি, আমি নিজে ফলো করি আনন্দবাজার গোষ্ঠীকে, কিন্তু সমাজ যা বলছে, সমাজে যা চিত্র সামনে উঠে এসছে, সেটাকে অস্বীকার করে কিন্তু কিছু করা যাবে না। আনন্দবাজারের বিভিন্ন খবর যেমন আমি দেখি, কিন্তু আনন্দবাজারের এই প্রোগ্রামটা নিয়ে আমার নিজেরই একটা কেমন লেগেছে, কারণ সমাজে যা দেখছি সেই অনুযায়ী আমাদের মধ্যে ফিলিংসটা আসছে না। যাদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছে তাদের বিষয়ে জেনেছি, আর যেভাবে চলছে সেটাও কোথাও ধাক্কা দিচ্ছে না, যে কেন এসব করছে। পুরস্কার দেবেন, কত সিস্টেম আছে, কত ভালো ভালো লোকজনদের হাত দিয়ে পুরস্কার দেওয়া যায়, কিন্তু এই পুরস্কার দেওয়া, প্রোগ্রাম পরিচালনা করানো, সবের মধ্যে একটা অন্য ভাবনা যেন কোথাও কাজ করছে এই পত্রিকা গোষ্ঠীর। তাদের চোখে যদি ব্রাত্য বসু তাদের প্রোগ্রামে অ্যাঙ্কারিং করার যোগ্য হয়ে থাকেন, তাহলে তাদের যে সততা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। যেহেতু আমি পরিষ্কার ভিডিও দেখালাম, এইসব ভিডিওতে কীভাবে এই ব্রাত্য বসুর সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছিল। ফলে এগুলো ভাবাই, আমি করছি না এই গোষ্ঠীকে, কিন্তু আমরা ভাবছি পাঠক হিসেবে, দর্শক হিসেবে, সেটা জাস্ট প্রকাশ করছি, এই যা। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। আর আমি ইদানিংকালে এটাও দেখছি, টিএমসিতে যারা সব বেশ করে কমে খেয়েছেন এই আর্টিস্ট জগতের,
এখন সব তারা রিয়েলিটি শো বা এতে সেটা চলে গেছেন। হঠাৎ দেবকে দেখছি কি একটা দাদাগিরিতে ঢুকে পড়েছেন। আমি সেদিনেরও একটা উদ্বোধন প্রোগ্রাম দেখছিলাম, না উদ্বোধনী একটা ক্লিপ দেখছিলাম, কী সব হাততালি দিচ্ছেন, মহিলারা বুকে জড়িয়ে ধরছেন, ছেলেরা সব এসছেন, স্কুল থেকে ছেলেমেয়েদেরকে নিয়ে আসা হয়েছে। আমি ভাবছিলাম দেখতে দেখতে, আচ্ছা এরা কারা? দেবের এতে এখন এরকম করছেন, এরা কারা? সত্যি কি স্বতঃস্ফূর্ত নাকি প্ল্যানিং করে কোনোভাবে আনা হয়েছে? কোনোভাবে আনা হয়েছিল, আমি যেটা বুঝলাম ওখানে। আর দেবকে দিয়ে ওই দাদাগিরি প্রোগ্রাম কারাই বা করছেন? একসময় সৌরভ করতেন, সৌরভ নাকি এখন নেই, দেব এসছেন। দেবকে দিয়ে যারা করাচ্ছেন তারাও তো টিআরপি ইত্যাদি দেখেন তো নাকি, যে টিআরপি বাড়বে, দেবকে দিয়ে দেখলে টিআরপি হবে? তারপরেও কেন এদেরকে দিয়ে করানো হচ্ছে? মানে ব্যাপারটা কি? একেবারে বিনা পয়সায় করছেন নাকি ঘুরিয়ে টাকা দিচ্ছেন? কারণ একটা নতুন করে একটা প্ল্যাটফর্ম পেতে হবে না নিজেকে করার জন্যে, আবার নিজেকে জনতার মাঝে এনে, দর্শকদের মাঝে এনে ওই টিএমসির এটা মুছতে হবে, চলো অন্যভাবে আসি। মানে নিজে কি টাকা ঢালছেন নাকি? দেব কি নিজেই ঘুরিয়ে টাকা দিচ্ছেন? আমাকে নাও, আমি ঘুরিয়ে টাকা দিচ্ছি। টাকা পয়সা দিতে পারেন, প্রচুর টাকা ওদের। আমি দেখছি কিছু সব অ্যাঙ্কারিং করছেন, আর অমুক জায়গায় যাচ্ছেন, মানে যাদেরকে নেওয়ার কথাই না। কারণ যে কোনো কোম্পানি, সংস্থা, তারা সবসময় তাদের প্রোগ্রামের জনপ্রিয়তার কথা ভাববে, টিআরপি। আর সেখানে এইসব লোকেদের মুখ এমন হয়ে গেছে, এইসব লোকেদেরকে দেখলে কখনো টিআরপি হতে পারে না, কোনো ভক্তি আসতে পারে না। টিভি দেখার ইচ্ছে হলো টিভি বন্ধ করে দেবেন লোকেরা, অন্তত এখন এই সময়। পরে হয়তো আবার যদি তাদের একটা সময় পর মানুষ ভুলে যান, সেটা অন্য বিষয়। তোমার এগুলো ভাবাই যে দেখুন কত কি দেখছি সমাজে, কত কি দেখছি। ওই আমলে সব করে কমে খেয়েছেন, এখানে আবার করে কমে খাওয়ার জন্য কত রকমের ফন্দি ফিকির করছেন। আর সেখানে কিছু প্ল্যাটফর্ম সেই সুযোগগুলো করে দিচ্ছে। হতে পারে তাদের কোনো স্বার্থ আছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।